হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত সোনালী দিগন্তে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, কিন্তু আজকে আমাদের জন্য সেই নিয়মটা একটু বদল হয়েছে। আজকে আমাদের বাড়িতে কোনো ননভেজ রান্নাই হচ্ছে না। আজকে ঠিক হয়েছে, আজকে আমাদের রান্না হবে হলদিরামের স্টাইলে কষা আলুর দম আর ঘি পরোটা। আর তার প্রিপারেশনই আজকে আমি শুরু করে দিয়েছি সকাল থেকে। প্রথমে তাই কুকারেতে আলু কটা সেদ্ধ করে নিলাম। আলু সেদ্ধটা সবে যেহেতু কুকার থেকে নেবেছে, এখন খোসা ছাড়ানো যাবে না, প্রচন্ড গরম আছে, তাই আলুটাকে ঠান্ডা করতে দিলাম। আর পাশাপাশি আমি পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি। পরোটা বা লুচি দুটোই আমি আটাতে বানাই, ময়দা কোনো ইউজ করি না। আর এখানে আটার ওপরে একটু জোয়ান ছড়িয়ে দিচ্ছি, তাই এটাকে আজওয়ান পরোটা তোমরা বলতে পারো। আমি যখনই পরোটা করি হয় তাতে একটু জোয়ান বা কালো জিরে বা জিরে দিয়ে দিই, মিশিয়ে দিই, তাতে খেতেও বেশ ভালো লাগে, গন্ধটা ভালো বেরোয় আর হজমেও খুব হেল্প করে। আর ময়ামের জন্য আমি একটু ঘি মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি সাদা তেল ইউজ করি না, তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো। আর লুচি বলো, পরোটা বলো বা রুটি বলো, আটাটা যদি বা ময়দাটা যদি একটু আগে থেকে মেখে রাখা যায় তাহলে এগুলো কিন্তু খুব সফট হয়। তাই আমি যখনই রুটি বলো বাড়িতে বা পরোটা বা লুচি বানাই, একটু আগে থেকে আটাটাকে মেখে রেখে দিই। এবং রুটির ক্ষেত্রে আমি দেখেছি আটাটা যদি একটু আগে মেখে রেখে করা হয় তাহলে অনেকক্ষণ অবধি কিন্তু রুটিটা নরম থাকে। আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে। পরোটার আটা যেহেতু একটু শক্ত করে মাখতে হবে, এখান থেকে আমি একদম লেচিটা কেটে রেখে দেবো। তাহলে কি হবে, আমার একদিকের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু পরোটার লেচি একটু বড় করে, লেচিগুলো দেখো আমি এখানে করে নিচ্ছি। তো আমরা মোটামুটি যটা যে খাবো সেই অনুযায়ী আমি লেচি এখানে কেটে নিচ্ছি। আলুগুলো আমার একদম ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ খুব নরম হয়েছে, একদম নরম হয়ে গলেও যায়নি আবার শক্তও নেই। আমি এবার এগুলোকে কেটে আর্ধেক করে নিচ্ছি। দেখো অর্ধেক করতে গেলেই বোঝা যাচ্ছে আলুগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আর সেদ্ধ করে নিয়ে আলুদমটা করলে কি হয়, আলুদমটা খুব চটপট হয়ে যায় আর ভেতরে প্রপারলি নুন মিষ্টি এগুলো সবগুলো ঢোকে। তো উপর থেকে একটু হালকা করে আমি হলুদ ছড়িয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে ভাজবো। হলুদ দিয়ে ভাজলে আমি দেখেছি কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। সপ্তাহের 5টা দিন একদম নিয়ম মাফিক আমাদের চলা হয়। আর ছুটির 2টো দিন না বড্ড এদিক ওদিক হয়ে যায়, কেন এত রকমের এক্সট্রা কাজ থাকে। তাই সেগুলো করে, মানে যেমন বাজার করা থাকে, বাড়ির কাঁচা থাকে, তো সেগুলো করে আমার কিচেনে আস্তে আস্তে কিন্তু বেশ একটু দেরি হয়ে যায়। তা আজকেও যথারীতি সেটা হয়েছে। আলুর দমের জন্য পেঁয়াজগুলো আমি এবার কেটে নেব। অন্যান্য দিন সাধারণত কি হয়, আমি যে কোনো রান্নার যেটা প্রিপারেশন হয় আগে থেকে করে রাখি। তো আজকে যেহেতু সানডে ছুটির দিন, সবকিছুই হ্যাপাজার্টলি চলছে, কোনো কিছুই প্রিপারেশন করা নেই। তার ফলে যা হয় যথারীতি দেরি তো যেমন হওয়ার হচ্ছেই, কাজেরও চাপ বেড়ে যায় খুবই। তো যাই হোক, এদিকে আলুগুলো দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তারই মধ্যে চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সবকিছু করে ফেলা যায়। আর যেহেতু হলুদ দিয়ে দিয়েছিলাম, দেখো কালার গুলো কিন্তু আলুর খুব সুন্দর এসছে। পেঁয়াজটা মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ব্লেন্ডারে দিয়ে দেবো আদা, রসুন। এখানে রসুনটা দেখো আমি খোলা শুদ্ধ ইউজ করি, আমি কিন্তু খোলা তুলে রসুন বাটি না, তাতে রসুনের গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আগে ভালো করে ধুয়ে নিই, খোলা শুদ্ধ ধুয়ে তারপরে সেটাকে বেটে নিই। টমেটো গুলো কটা আমি এখানে কেটে নিচ্ছি। শীতকালে টমেটো গুলো না খুব সুন্দর হয়, লাল হয়, নরম হয়। তার ফলে একটু ছোট করে কেটে কড়ার মধ্যে দিয়ে দিলেই, ঢাকা দিলে সুন্দর নরম হয়ে গ্রেভি হয়ে যায়। কিন্তু এখন কিছু টমেটো পাবে নরম, কিছু টমেটো পাবে শক্ত। একে তো ভালো টমেটোই এখন বাজারে পাওয়া যায় না, তাও অনেক খোঁজ খবর করে একটু মোটামুটি ভালো টমেটো বেছে আনা হয়েছে। তো সেই জন্য আমি ঠিক করলাম যে এগুলো ব্লেন্ড করে নিই, কেন যেহেতু কষা আলুর দম করবো, গ্রেভিটা তো বেশি লাগবে, তাই টমেটোটা ব্লেন্ড করে নিলে গ্রেভিটা বেশ সুন্দর থকথকে হয়। তো কয়েকটা টমেটো এর মধ্যে বেশ লাল সুন্দর সুন্দর পেয়েছি। তো এগুলো ব্লেন্ড করে নিয়ে আমি চলে যাব একদম আমার নেক্সট স্টেপের কাজেতে। আলুর দমের মশলাটা কষার জন্য কড়াতে একটু
তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা আজকে আমি একটু বেশি দিলাম, কেন আজকে যেহেতু কষা আলুর দম হবে, ছুটির দিন, একটা জমিয়ে খাওয়ার ব্যাপার থাকে। কিন্তু নর্মালি মানে সপ্তাহে 5টা দিন যে রান্না আমি বাড়িতে করি, তেলটা কিন্তু কমই দিই রাতে। তো তেলের ওপরে বেটে রাখা যে পেঁয়াজ রসুন আর আদা ছিল সেটা দিয়ে একটু নাড়তে হবে, যেরকম আমরা নর্মালি করি আর কি, যাতে এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। বেশিক্ষণ লাগে না, কয়েক মিনিট নাড়লেই দেখবে আস্তে আস্তে ওটা একটা ভাজা ভাজা হয়ে গোল্ডেন কালার নিয়ে নেয়। তারপরে যে টমেটোটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম। দিতেই দেখো এখন গ্রেভির ব্যাপারটা কতটা আসছে, একে তো পেঁয়াজ রসুন আদা বাটা আছে, তার সঙ্গে টমেটো বাটা দেওয়াতে গ্রেভিটা অনেকটাই হয়ে গেল। আর এই রান্নাটার সুবিধাটা হচ্ছে, যেহেতু আলুটা এখানে আগে থেকে সেদ্ধ করে রাখি, রান্নাটা কিন্তু হতে খুব কম সময় লাগে। যা সময় এই মশলাটা কষার জন্য যে টাইমটা লাগছে সেই টাইমটাই যা লাগে। কিন্তু তারপরে আলুটা জাস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যায় আলুর দমটা। আর আলু সেদ্ধ করার এখানে কোনো ব্যাপার নেই। তো একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এগুলো যেহেতু গুঁড়ো, সেহেতু একটু জল যেহেতু মশলার মধ্যে থাকে সেটা তো টেনেই নেয়, ড্রাই হতে শুরু করে। আর এটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা দেখে কিন্তু তোমরা প্রথমেই বলে দিচ্ছি, কেউ ভয় পেও না, কারণ এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মেনলি এতে রংটা হয়, ঝালটা একদমই প্রায় হয় না। তো সেই জন্য আমি এতটা পরিমাণে দিলাম। আর নর্মাল লঙ্কা গুঁড়ো হলে কিন্তু এতটা আমি দিতাম না, কারণ আমাদেরও বাড়িতে খুব বেশি ঝাল কেউই খায় না। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য দেখো কালারটা কত সুন্দর এসছে, একদম লাল লাল রগরগে কষা যে রংটা হয় সেটাই এই লঙ্কা গুঁড়োটা দিলেই আসে। তারপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মোটামুটি যেহেতু আলু অনেকটা, আর আলু আজকে অনেকটাই আমার নেওয়া হয়ে গেছে, প্রায় 1 কেজি আলুর দম আমি করছি। এবার একটু জল দিয়ে দিলাম, যেহেতু এতগুলো গুঁড়ো মশলা পড়েছে, তো একদমই প্রায় মশলাটা ড্রাই হতে শুরু করেছে, কড়ায় পুড়ে লেগে যাচ্ছে। সেই জন্য জল মিশিয়ে একটু নাড়লাম, একটুখানি প্রথমে দিলাম, পরে বাকি জলটা দিয়ে পুরোটা এবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো মশলাটা। আর মশলাটার যত তুমি নাড়তে থাকবে, মানে মশলাটা যত রেডির দিকে যাবে, গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর এখন আমাদের যেহেতু সবার রান্নাঘরেই চিমনি প্রায় থাকেই, তো বাড়িতে যে রান্নাটা হয় তার গন্ধ আমরা নিজেরা না পেলেও পাড়া প্রতিবেশী কিন্তু পেয়ে যায় যে তোমার বাড়িতে কি রান্না হচ্ছে। তো এ যা হয় আর কি, আমাদের কথা বলতে বলতে আবার মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। তো এই ধরনের আলুর দমটা রুটি, পরোটা, লুচি, এমনকি ভাতের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গেও, পোলাওয়ের সঙ্গেও খুব খেতে ভালো লাগে। কষা আলুর দম তো, আর যদি কোনো কিছুই না করতে চাও, এই আলুর দমটা শুধু করেও খেতে ভালো লাগে, মুড়ি দিয়েও মেখে আমার তো দারুণ লাগে এই ধরনের আলুর দম গুলো খেতে। তো ছোটবেলায় এটা আমার খুব ফেভারিট খাওয়া ছিল, স্কুল থেকে এলে মা এরকম কষা আলুর দম করে রাখতো, তাই দিয়ে আমি মুড়ি খেতাম। দেখো কষা আলুর দম একদম রেডি। আর ওপর থেকে একটু আমি হালকা চিনি দিচ্ছি, কেন যেহেতু পরোটার সঙ্গে খাবো, হালকা একটু মিষ্টি স্বাদটা এলে আমার মনে হলো একটু ভালো লাগবে, সেই জন্য দিলাম নামমাত্র, এটা তোমরা নাও দিতে পারো। আর কষা আলুর দম যেহেতু গ্রেভিটা একদম গায়ে মাখা মাখা, ঝোল ঝোল একদমই নেই, তো মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। ভালো ধনে পাতা আজকে আমি বাজারে পাইনি, সেই জন্য ধনে পাতা উপর থেকে নিতে পারলাম না। ধনে পাতাটা দিলে লুকটাও খুব সুন্দর আসে, আর গন্ধটাও ভীষণ ভালো হয়। তো তোমাদের কাছে ধনে পাতা থাকলে উপর থেকে অবশ্যই একটু ধনে পাতা ছড়িয়ে দেবে, তাতে কিন্তু আলাদা একটা অন্য লেভেলের স্বাদ আর গন্ধ তোমরা পাবে এই আলুর দমটার মধ্যে। একদম রেডি আমাদের ইয়াম্মি ইয়াম্মি কষা হলদিরাম স্টাইল আলুর দম। আলুর দম তো হয়ে গেছে, এবার হবে ঘি পরোটা। তো ঘি পরোটার জন্য সব প্রিপারেশন আমি আগেই করে রেখেছিলাম, লেচি তো আমার অলরেডি কেটে রাখা ছিল। তো সেই লেচিগুলোই এবার আটা দিয়ে একটু বেলে নেবো। পরোটা অনেকেই 3 কোনা করে, তো আমি জেনারেলি হাতে টাইম থাকলে 3 কোনা কখনো করি, কিন্তু বেশিরভাগ সময় গোল করতে পছন্দ করি, কারণ বেলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেঁকাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পরোটাটা যেহেতু লেচিগুলো বড় ছিল, একটু বড় করেই পরোটাটা বেললাম।
বেলে এটা আমি পুরোটাই করব কিন্তু ঘি দিয়ে আজকে। আর যেহেতু জোয়ান দিয়েছি, জোয়ান আর ঘিটা দিয়ে যখন একসঙ্গে ভাজা হয়, গন্ধটা যেটা বেরোয় কাছাকাছি অরিগেনোর মতো আসে, গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আসে, আমার তো দারুণ লাগে। আর তোমরা দেখে থাকবে আমি পরোটাটা খুব কম ঘি দিয়ে মেখেছি, যেমন মানে আটাটা যখন মেখেছি, আবার করবো যখন খুব কম ঘিয়েতেই করব। অনেকেই আছেন যারা আমি দেখি যে পরোটা যখন বেলে মানে প্রতিটা লেয়ারে লেয়ারে ঘি দিয়ে বেলে, তা আমি অতটা ঘি বা তেল ইউজ করি না, আমি খুব কমের ওপরেই করি জিনিসটা। তো প্রথমে একটা পিঠ সেঁকা হয়ে যাওয়ার পর পরোটাতে একটু ঘি দিয়ে মাখিয়ে সেটা সেঁকে নেবো, আর একটা পিঠেতেও খুব কম পরিমাণে ঘি দেবো, ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হয়, যেরকম পরোটা করি আর কি। তো এটা তিনকোনা স্টাইলের পরোটা হলেও করা যায়, তো যেভাবেই হোক পরোটা করা নিয়ে কথা, গোলই হোক বা তিনকোনাই হোক, আলটিমেট সেটা পরোটাই হবে। তো যাই হোক, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে, আর খিদেটাও তো ভালো মতোই পেয়ে গেছে। তো যতই তাড়াতাড়ি করি, যেহেতু ছুটির দিন, ওই যে বললাম অনেক কিছু সামলে করতে করতে একটু দেরি হয়ে যায়। তো ইচ্ছা ছিল পরোটার সঙ্গে আরো কিছু বানানো, একটু ডেজার্টের জন্য কিছু পায়েস করা, তো পায়েস করার টাইমটা আজকে হলো না। আর সবাই বললো যে না, আজকে আর পায়েস খাবো না, কেন যেহেতু অলরেডি খাওয়াটা অনেকটা হেভি হচ্ছে, পায়েসটা বরঞ্চ অন্য দিনের জন্য থাক। তাহলে ঠিক আছে, তাহলে আমারও কাজটা কমলো। পরোটাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, দুটো পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। পরোটার লুকটা দেখো কি অসাধারণ এসছে। আমাদের সানডে লাঞ্চ একদম রেডি, একদম গরম গরম ঘি পরোটা, আর সঙ্গে থাকছে লাল লাল কষা আলুর দম। তো লুকটা জাস্ট একটু দেখো, আলু গায়ে পুরো মশলাটা মাখা হয়ে গেছে, যেরকম আমাদের চোখ বন্ধ করলে কষা আলুর দম সম্পর্কে যে লুকটা আসে সেই লুকটাই কিন্তু হয়েছে। আর রংটা একদমই লাল হয়েছে, আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু খালি চোখে আমি দেখতে পাচ্ছি পুরো লাল, একটা রগরগে ব্যাপার আছে, এবং দেখলেই যেটাকে মনে হয় যে খাই খাই, কখন খাবো কখন খাবো যেটা মনে হয়, এটা সেরাম স্টাইলেরই একটা খাবার হয়েছে, খুব বেশিক্ষণ এটা সামনে রেখে বসা যায় না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের থেকে চাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।